স্টুডেন্টস, লকডাউনের মধ্যে আজকে আমাদের একটা ছোট প্রয়াস তোমাদের পাশে থাকার জন্যে। জীবনবিজ্ঞানের শিক্ষক আমি, জীবনবিজ্ঞান সংক্রান্ত কিছু আজকে আলোচনা হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করছি, প্রাণীদেহে সাড়া প্রদান ও ভৌত সমন্বয়। তার মধ্যে স্নায়ুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করছি, যাকে ইংলিশে বলে নার্ভাস সিস্টেম। দেখো, যদি আমরা নার্ভাস সিস্টেমকে সম্বন্ধে একটু জানতে চাই, আমাদের জীবদেহে, আমাদের প্রাণীদেহে নানান রকমের তন্ত্র রয়েছে। পৌষ্টিকতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র আছে, জননতন্ত্র আছে। প্রত্যেকটা তন্ত্র তার নিজস্ব কাজে লিপ্ত। পৌষ্টিকতন্ত্রের কাজ কি? আমাদের পুষ্টি সাধন করা। জননতন্ত্রের কাজ প্রজননে সাহায্য করা। সংবহনতন্ত্রের কাজ আমাদের দেহে সংবহন ক্রিয়া নিয়ন্ত্রণ করা। তাহলে স্নায়ুতন্ত্র কি কাজ করছে আমাদের দেহে? স্নায়ুতন্ত্র যে কাজটা আমাদের দেহে করছে সেটা হলো সাড়া প্রদান। পরিবেশে কি ঘটনাটা ঘটছে, আমার আশপাশে কি ঘটনাটা ঘটছে, সেই ঘটনা অনুযায়ী আমার কিভাবে রিয়্যাক্ট করা উচিত, আমার পরিবেশের সাথে আমার রেসপন্স কীরকম হবে, পরিবেশে কি ঘটছে সেই সম্বন্ধে আমার জানা এবং সেই পরিবেশের যে ঘটনা ঘটছে সেই মতো কি করা উচিত, এটা যে তন্ত্র নির্ধারণ করে দিচ্ছে তাকে এক কথা আমি বলছি স্নায়ুতন্ত্র। এবার এই স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি উপাদান আছে দেখবো, সেগুলো কিভাবে কাজ করছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তুমি দেখো, হরমোন এবং স্নায়ু উভয়ই আমাদের দেহে সমন্বয়ক হিসেবে কাজ করে। হরমোনও সমন্বয়ক হিসেবে কাজ করে, স্নায়ু সমন্বয়ক। সমন্বয়ক মানে কি? দেহের বিভিন্ন অংশকে জুড়ে রাখা, একে সমন্বয়ক বলে। কিন্তু তা সত্ত্বেও হরমোন আর স্নায়ুর মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। কি কি ব্যবধান রয়েছে এক ঝলকে আমরা দেখে নিই। প্রথমে দেখো, হরমোন হলো কি একটা রাসায়নিক পদার্থ, কিন্তু স্নায়ু হলো ভৌত পদার্থ। তাহলে এ হলো রাসায়নিক সমন্বয়ক হরমোন, স্নায়ু হলো ভৌত সমন্বয়ক। প্রথম পার্থক্য পেলাম। দ্বিতীয় পার্থক্য, কাজের প্রকৃতি। হরমোন আমাদের শরীরে খুব ধীরে ধীরে কাজ করে, কিন্তু স্নায়ুর ক্রিয়া খুব দ্রুত, খুব তাড়াতাড়ি স্নায়ু কাজ করে। তুমি চিন্তা করো, তোমার শরীরে একটা মশা কামড়াচ্ছে, তুমি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বুঝতে পারছো তাহলে স্নায়ু কত দ্রুত কাজ করছে। হরমোন কিন্তু অনেক ধীরে কাজ করে। এবার আসছি কাজের ফলাফল, ক্রিয়ার ফলাফল। হরমোন যে কাজটা করে সেই ক্রিয়ার ফলাফল কিন্তু সুদূর প্রসারী হয়, মানে সেটা অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। আজকে চিন্তা করো, আমাদের শরীরে গ্রোথ হরমোনের প্রভাবে যে শিশুটা বড় হচ্ছে, তার যে বড় হওয়ার প্রক্রিয়াটা সেটা কিন্তু খুব ধীর গতিতে হয়, সেটা অনেক আস্তে আস্তে। অর্থাৎ হরমোনের ক্রিয়ার ফলাফল সুদূর প্রসারী, কিন্তু একবার যে বড় হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু স্নায়ুর ক্রিয়ার ফলাফলটা তাৎক্ষণিক, কিছু সময়ের জন্য। মশার কামড়টা খুব অল্প সময়ের জন্য আমরা ফিল করতে পারি, সেটার কোনো সুদূর প্রসারী প্রভাব থাকে না। চলে এসো একদম শেষের পার্থক্য। হরমোন কাজের পরে নষ্ট হয়ে যায়, তার আর অস্তিত্ব থাকে না। স্নায়ু কিন্তু কাজের পরেও অপরিবর্তিত থেকে যায়। তাহলে এখানে আমরা হরমোন ও স্নায়ুর মধ্যে কিছু বেসিক ডিফারেন্সেস নিয়ে আলোচনা। চলে এসো স্নায়ুতন্ত্রের উপাদান। স্নায়ুতন্ত্র নিয়ে তো অনেক কিছু জানলাম। স্নায়ুতন্ত্র আমাদের শরীরে কি কি কাজ করছে, তার ক্রিয়ার ফলাফল কি। এবার এই স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি রয়েছে দেখো। স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো কোষের উপস্থিতি আমরা পাই, নিউরন আর নিউরোগ্লিয়া। নিউরন থাকে 10%, টোটাল স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরোগ্লিয়া থাকে সাধারণত 90%। অর্থাৎ এই দুই কোষের সমন্বয়ে আমাদের টোটাল স্নায়ুতন্ত্রটা তৈরি হয়েছে। এবার এদের কিছু কাজ জেনে নিই। নিউরনের কাজ কি? উদ্দীপনাকে পরিবহন করা। এক স্থান থেকে উদ্দীপনাকে আরেক স্থানে পরিবহন করাই হচ্ছে নিউরনের কাজ। অর্থাৎ একটা উদ্দীপনা এক স্থান থেকে আরেক স্থানে বহন করবে, সেটা নিউরন করবে। তাহলে নিউরোগ্লিয়া কি কাজ করছে? নিউরোগ্লিয়া ধারক কোষ হিসেবে কাজ করছে, সাপোর্টিভ সেল। কীরকম? যদি কোনো জায়গায় নিউরন নষ্ট হয়ে যায়, তার জায়গা দখল করে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া নিউরনকে পুষ্টি প্রদান করে, জীবাণু নাশ করে। সুতরাং নিউরন এবং নিউরোগ্লিয়ার সমন্বয়ে আমাদের স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে। এবার দেখো নিউরনের প্রকারভেদ। নিউরন কত রকমের হয়? নিউরন সাধারণত 3 রকমের আমরা দেখতে পাই। সংজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন আর অ্যাডজাস্টার নিউরন। সংজ্ঞাবহ নিউরন মানে কি? এই নিউরনটা উদ্দীপনাকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, আমাদের দেহের ভিতরে আনছে। মানে ধরো তোমার এখানে একটা মশা কামড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে যে জায়গাটা মশাটা কামড়াচ্ছে সেটা হচ্ছে গ্রাহক। সেখান থেকে উদ্দীপনাকে ভিতরের দিকে আমাদের মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে যেটা নিয়ে আসছে সেটা সংজ্ঞাবহ বা সেন্সারি নিউরনের কাজ। চলে আসছি আজ্ঞাবহ। কি? আজ্ঞাবহ হচ্ছে সেই ধরনের নিউরন যেটা স্নায়ু, আমাদের তন্ত্রে মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড থেকে উদ্দীপনাকে কারক অংশে নিয়ে যাচ্ছে, দেহের আরেকটা অংশে নিয়ে যাচ্ছে, তাকে বলছি আজ্ঞাবহ নিউরন বা মোটর
মোটর নিউরন, আর একদম শেষে আসছি ইন্টারকানেক্টিং নিউরন। মানে কি? ইন্টারকানেক্টিং নিউরন এই সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মাঝে অবস্থান করে। ইন্টারকানেক্টিং অর্থাৎ দুজনকে কানেক্ট করে রেখেছে, তাই ইন্টারকানেক্টিং নিউরন বা অ্যাডজাস্টার নিউরন। এই হলো নিউরনের প্রকারভেদ। দেখো এখানে আমি একটা নিউরনের ছবি এঁকেছি। এই নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক বলে। কেন গঠনগত কার্যগত একক বলে? আমাদের স্নায়ুর যে কাজটা সেটা এই নিউরনের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের প্রতিটা স্নায়ুর মধ্যে অসংখ্য এরকম নিউরন পর 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 সজ্জিত রয়েছে। এদের মাধ্যমেই উদ্দীপনা স্নায়ুর মধ্যে দিয়ে এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হচ্ছে। তাই স্নায়ু তৈরি হয়েছে নিউরন দিয়ে, এবং স্নায়ুর কাজ কি? উদ্দীপনা পরিবহন, যেটা নিউরনের মাধ্যমে হয়। তাই নিউরনকে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক বলি। এবার দেখে নিই এই নিউরনের বিভিন্ন অংশগুলি। দেখো নিউরনের মূল অংশ যদি দেখো, একদম ওপরের দিকেই যে বড় অংশটা রয়েছে এটাকে বলা হয় কোষদেহ। কোষদেহের তলায় যে লম্বা নলাকার অংশটা নিচে চলে যাচ্ছে তাকে বলছে অ্যাক্সন। এবার কোষদেহের মধ্যে কি কি দেখো, কোষদেহের মধ্যে একটা প্রাণী কোষে যা যা অঙ্গাণু দেখতে পাওয়া যায়, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমীয় জালিকা, সমস্ত এর মধ্যে রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এর যে সেন্ট্রোসোম থাকে সেটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়, তাই স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। স্নায়ুকোষে নিউরনের কোষদেহ থেকে একটু দেখো প্রবর্ধক উঁচু অংশগুলো বেরিয়েছে, একটু বাইরের দিকে উঁচু হয়ে গেছে, এগুলোকে বলি আমরা ডেনড্রন। ডেনড্রন থেকে যে শাখাগুলো বেরোয় তাকে বলে ডেনড্রাইট। এ হলো কোষদেহের গঠন। এবার কোষদেহ থেকে যেখান থেকে অ্যাক্সনটা সৃষ্টি হচ্ছে তাকে বলে অ্যাক্সন হিলক। অ্যাক্সনের বাইরের যে পর্দা তাকে বলে অ্যাক্সোলেমা। অ্যাক্সোলেমার বাইরে পুরু চর্বি স্তর তাকে মায়োলিন শিদ বলে। এই অংশটি মায়োলিন শিদের বাইরে থাকে নিউরিলেমা। এবং দেখো এই যে মায়োলিন শিদগুলোর মাঝে একটা ফাঁকা স্থান থাকে তাকে বলে র্যানভিয়ারের পর্ব। আর অ্যাক্সনের একদম শেষ ভাগে চলে আমরা যাকে দেখি তাকে বলে প্রান্তবুরুষ। তাহলে একটি আদর্শ নিউরনের কি কি অংশ থাকে সেটা আমি দেখালাম। দেখো এবারে ডেনড্রন আর অ্যাক্সনের মধ্যে পার্থক্য দেখে নিই। দুটোই কিন্তু নিউরনের অংশ, কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। দেখো ডেনড্রন কোথা থেকে সৃষ্টি হচ্ছে? কোষদেহের সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হচ্ছে। কোষদেহের যে সাইটোপ্লাজমের প্রবর্ধক তাকে আমরা ডেনড্রন বলি। অ্যাক্সন কোথা থেকে সৃষ্টি হচ্ছে? কোষদেহের শেষ অংশ যেটা অ্যাক্সন হিলক বলে, সেখান থেকে অ্যাক্সনের সৃষ্টি। আরেকটা দেখো, ডেনড্রন গ্রাহক হিসেবে কাজ করে, উদ্দীপনা গ্রহণ করে। আর অ্যাক্সন কি? উদ্দীপনাকে পরবর্তী নিউরনে প্রেরণ করে, তাই এ প্রেরক হিসেবে কাজ করে। তৃতীয় পার্থক্য কি? ডেনড্রনের যে প্রবর্ধক তাকে আমরা ডেনড্রাইট বলি, অ্যাক্সনের প্রবর্ধক প্রান্তবুরুষ। তাহলে এগুলো অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে কিছু ডিফারেন্সেস আমরা দেখলাম। চলো এবার আরেকটা অংশ নিয়ে দেখি, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন। কি স্নায়ুগ্রন্থি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে নিউরনের এই যে কোষদেহগুলো এক্ষুনি দেখলাম, সেই কোষদেহগুলো মিলে একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করে, তাকে গ্যাংলিয়ন বলে। গ্যাংলিয়ন কি কাজ? গ্যাংলিয়ন নতুন স্নায়ু তৈরিতে সাহায্য করে। গ্যাংলিয়ন নিউরোসিক্রিশন করে, স্নায়ুকে সিক্ত রাখে। এই গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি নিউরনকে পুষ্টিও প্রদান করে। সুতরাং স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। এবারে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সাইন্যাপস বা স্নায়ুসন্ধি। দেখো একটু আগেই বলেছি আমাদের স্নায়ুর মধ্যে অসংখ্য নিউরন অবস্থান করে, একটা নিউরন শেষ হচ্ছে আর একটা নিউরন শুরু হচ্ছে। তাহলে এই যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা যে স্থানান্তরিত হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, অর্থাৎ একটা নিউরন কিভাবে তার উদ্দীপনাকে পরবর্তী নিউরনে স্থানান্তরিত করছে, এই পদ্ধতিকেই আমরা সাইন্যাপস বা স্নায়ুসন্ধি বলছি। দেখা যাক কিভাবে হচ্ছে। যে নিউরনের শেষ প্রান্ত আমি এখানে এঁকেছি তাকে বলছি প্রি সাইন্যাপটিক নব, আর আরেকটি নিউরনের যে শুরুর প্রান্ত তাকে বলছি পোস্ট সাইন্যাপটিক নব। আশা করি বোঝা গেছে। এবারে দেখো এই দুটো প্রি সাইন্যাপটিক নব এবং পোস্ট সাইন্যাপটিক নবের মাঝখানে একটা গহ্বর আছে, তাকে বলছে সাইন্যাপটিক ক্লেফট বা সাইন্যাপটিক গহ্বর। তাহলে এই প্রি সাইন্যাপটিক নব মানে একটা নিউরনের শেষ, আর পোস্ট সাইন্যাপটিক নব মানে আরেকটা নিউরনের শুরু। এবার এখানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিভাবে উদ্দীপনা প্রেরিত হবে দেখো। যখন একটা উদ্দীপনা নিউরনের এই প্রি সাইন্যাপটিক নব অর্থাৎ একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছালো, এখানে কতগুলো থলির মতো অংশ থাকে, যে থলির মধ্যে একটা বিশেষ নিউরোট্রান্সমিটার বলে পদার্থ পাওয়া যায় যার নাম অ্যাসিটাইল কোলিন। এটা একটা নিউরোট্রান্সমিটার, অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন সঙ্গে সঙ্গে থলি থেকে ফেটে বাইরে বেরিয়ে আসে। প্রথমে সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে বা গহ্বরে আসে, পরবর্তীকালে এই পোস্ট সাইন্যাপটিক নবের
রিসেপ্টর বা গ্রাহকের সাথে এসে যুক্ত হয়। যখনই পোস্ট সাইন্যাপটিক নবের রিসেপ্টর বা গ্রাহকের সাথে এসে যুক্ত হয়, সঙ্গে সঙ্গে অ্যাসিটাইলকোলিন উদ্দীপনাকে পোস্ট সাইন্যাপটিক নবে পাঠিয়ে দেয়। এইভাবে একটা নিউরনের উদ্দীপনা পরবর্তী নিউরনে স্থানান্তরিত হয় এবং উদ্দীপনা পরিবহন করার পরেই অ্যাসিটাইলকোলিন পুনরায় বিনষ্ট হয়ে যায় এবং সেটি আবার প্রি সাইন্যাপটিক নবে গিয়ে সেখানে পুনরায় আবার তৈরি হয়। এই হলো আমাদের সাইন্যাপস বা স্নায়ুসন্ধি। এবারে এসো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। আমাদের মধ্যে যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্র কত রকমের হয়। দেখো, আমি স্নায়ুতন্ত্রের 3টে ভাগ করেছি এখানে: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমাদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর যে স্নায়ুতন্ত্রটা অবস্থান করছে, দেখো আমি দাঁড়িয়ে আছি, আমার কেন্দ্রীয় অক্ষ বলতে এই সোজা রেখাটা, এটা আমার কেন্দ্রীয় অক্ষ। তাহলে এই কেন্দ্রীয় অক্ষের মধ্যে স্নায়ুতন্ত্রের যে অংশটা পড়ছে তাকে বলছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে দেখো এই কেন্দ্রীয় অক্ষের মধ্যে একদম ওপরে কে রয়েছে? মস্তিষ্ক, আর তারপরে পিছনে রয়েছে মেরুদণ্ডের মধ্যে সুষুম্নাকাণ্ড, তাই লিখেছি মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। এবারে চলে এসো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমার এই যে দেহের অক্ষ ছাড়া সারা শরীরে যে স্নায়ুতন্ত্রটা রয়েছে বাকি অংশে তাকে বলছি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তার মধ্যে কি পড়ছে? 12 জোড়া করোটি স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু। আর আরেকটা বিশেষ রকমের স্নায়ুতন্ত্রের উপস্থিতি পাওয়া যায় আমাদের শরীরে, যাকে বলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রটা অদ্ভুত রকমের। এ নিজের ইচ্ছায় কাজ করে, এ তোমার ইচ্ছায় কাজ করে না, নিজের মতো সে কাজে সক্ষম, তাই একে বলছি স্বয়ংক্রিয়, অটোনমিক, অর্থাৎ নিজের মতো চলে। একে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে: সমবেদী, পরাসমবেদী। কিছু উদাহরণে আসি, নিজেই বুঝে যাবে। ধরো পরীক্ষার সময় কোশ্চেন কঠিন হয়েছে, তোমার মধ্যে কতগুলো পরিবর্তন দেখতে পাবে, ঘাম হতে শুরু করেছে, পাশ করব কি করব না, এই যে চোখ বড় হতে শুরু করেছে, লালাক্ষরণ বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু দেখবে নিজের মধ্যে অটোমেটিক্যালি নিজের মধ্যে শুরু হবে। হঠাৎ করে ভয় পেয়েছো, দেখবে গায়ের লোম সোজা হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ড বেশি পরিমাণে কাঁপছে, যাকে বলি বুক ধড়পড় করছে, এগুলো কিন্তু তুমি নিজে একটাও নিয়ন্ত্রণ করছো না, এটা নিজের মতো তোমার শরীরে শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই স্নায়ুতন্ত্র তোমার শরীরে নিজের মতো কাজ করে, এটা তোমার অধীনে নয়। এবার একে দুটো ভাগে ভাগ করলাম: সমবেদী আর পরাসমবেদী। সমবেদী কি? যেগুলো এই উদ্দীপনাটাকে তৈরি করছে। ধরো এই যে তোমার ভয় পেয়েছো, চোখ বড় হয়ে যাচ্ছে, লোম সোজা হয়ে যাচ্ছে, মুখের লালাক্ষরণ বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো সমবেদী করে। আর পরাসমবেদী কি? আবার তোমাকে সেই আগের পরিস্থিতিতে আনতে সাহায্য করছে। যখনই তোমার সেই ভয়ের পরিবেশটা কেটে যাচ্ছে, তুমি তো আবার নর্মাল হচ্ছ, সেই নর্মাল হতে সাহায্য করে পরাসমবেদী। তাহলে টোটাল স্নায়ুতন্ত্রের এই সামগ্রিক চিত্র তোমাদের সামনে দেখালাম। দেখো, এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সব থেকে দামি অংশ নিয়ে আলোচনা করছি, যার নাম মস্তিষ্ক। তোমার শরীরের যাবতীয় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। এই মস্তিষ্ক ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। আমরা যে মুহূর্তে ঘুমিয়ে আছি তখনও কিন্তু এ কাজ করে চলেছে। তোমার বিচার, বুদ্ধি, চিন্তা, ব্যক্তিত্ব, আচার আচরণ, দর্শন, শ্রবণ, অনুভূতি, যার মাধ্যমে অনবরত নিয়ন্ত্রিত হয়ে চলেছে সে হলো আমাদের মস্তিষ্ক। এবার এই মস্তিষ্ক কোথায় রয়েছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সব থেকে উপরের দিকে মাথার খুলির মধ্যেই মস্তিষ্ক অবস্থান করছে। মাথার খুলির একটা বিশেষ গহ্বর পাওয়া যায় যাকে বলা হয় ক্রেনিয়াম। এই ক্রেনিয়াম নামক গহ্বরের মধ্যে মস্তিষ্ক অবস্থান করে। এই মস্তিষ্কে এবং সুষুম্নাকাণ্ড, যেটার পরে আলোচনা করব, টোটালি একটা ত্রিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে যাকে বলে মেনিনজেস, যেটা মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করে। তার 3টে স্তর থাকে: ডুরা ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এবার সরাসরি আসি এই মস্তিষ্ক মধ্যে কি কি অংশ রয়েছে, তারা কি কি কাজের সাথে যুক্ত। চলে এসো, প্রথমে আসছি অগ্র মস্তিষ্ক বা প্রসেনসেফালান, যেটা মাথার সামনের দিকে অংশ, তাই অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের পরের অংশ তাকে মধ্য মস্তিষ্ক বলছে, মেসেনসেফালান। আর একদম শেষের দিকের অংশ রম্বেনসেফালান বা পশ্চাৎ মস্তিষ্ক। এই হলো অবস্থান অনুযায়ী মস্তিষ্কের আমরা 3টে ভাগ করলাম: প্রসেনসেফালান, মেসেনসেফালান, রম্বেনসেফালান বা অগ্রমধ্য পশ্চাৎ। এবারে এই যে অগ্র মস্তিষ্ক, এর মধ্যে আবার দুটো অংশ পাওয়া গেল: টেলেনসেফালান, ডায়েনসেফালান। মেসেনসেফালান বা মধ্য মস্তিষ্কের মধ্যে পাচ্ছি টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কল।
পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি পাচ্ছি, মেটেনসেফালান ও মায়েলিনসেফালান। এবার এই যে খণ্ডগুলো পাচ্ছি এদের আন্ডারে কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, তাদের কাজ নিয়ে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। চলে এসো, প্রথমে আসি টেলেনসেফালান অংশ। এই টেলেনসেফালান অংশের মধ্যে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক অবস্থান করছে। এই গুরু মস্তিষ্কে দুটো লোব থাকে, দুটো লোব একটা বিশেষ অংশ দিয়ে যুক্ত থাকে যাকে বলে কর্পাস ক্যালোসাম। নামটা লিখে দিচ্ছি ওপরে, কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম দিয়ে গুরু মস্তিষ্কের দুটো লোব যুক্ত থাকে। এবার এই গুরু মস্তিষ্ক কি কাজ করছে শোনো। দর্শন, তোমার চোখ কি একটা ক্যামেরার কাজ করে, ছবি তুলে মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক বলে দেয় তোমার সামনে কি, এটা কিসের ছবি। অর্থাৎ এই যে অ্যানালিসিস সেটা কোথায় হচ্ছে, গুরু মস্তিষ্কে হচ্ছে। শ্রবণ, আমরা শব্দ একটা ওয়েভ হিসাবে শুনি, এবার সেই ওয়েভ বা তরঙ্গটা যখন মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্ক বলে দেয় এটা কিসের শব্দ, এটা পাখির শব্দ না এটা বিড়ালের শব্দ। এই যে কি ডিফারেন্সিয়েশন, এই যে কিসের শব্দ, বিশ্লেষণ কোথায় হচ্ছে, গুরু মস্তিষ্ক। তোমার আচার আচরণ ব্যক্তিত্ব কীরকম হবে, গুরু মস্তিষ্ক নির্ধারণ করছে। তোমার ঐচ্ছিক পেশির ক্রিয়াকলাপ, তুমি নিজের ইচ্ছায় যে হাঁটাচলা করছো সেটাও গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। কথা বলা, এটাও গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। সোজা কথা, আমাদের শরীরের নানাবিধ কাজ গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই গুরু মস্তিষ্কের কাজ অপরিসীম। শুধু তাই নয়, মস্তিষ্কের মধ্যে সব থেকে বেশি জায়গা জুড়ে অবস্থান করে গুরু মস্তিষ্ক। চলে আসি পরের অংশ। ডায়ানসেফালানের মধ্যে কে পড়ছে, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এদের কাজও কিন্তু গুরু মস্তিষ্কের থেকে কোনো অংশে কম নয়। চলে আসি কি কি কাজ করছে। দেখো, প্রথমে আসি থ্যালামাসের কাজ। থ্যালামাস কি কাজ করে আমাদের, থ্যালামাস জাগরণ কেন্দ্র হিসেবে কাজ করে। কীরকম, কেউ দেখবে খুব অল্প শব্দে উঠে যায়, ঘুম ভেঙে যায়, কেউ আবার ওঠে না। অর্থাৎ অ্যাক্টিভনেস সেন্টার, আমাদের অ্যালার্টনেস সেটা তৈরি করে থ্যালামাস। থ্যালামাস আর কি কাজ করছে, রিলে কেন্দ্র হিসেবে কাজ করছে। বিভিন্ন যে সংজ্ঞাবহ উদ্দীপনাগুলো সবাই প্রথম থ্যালামাসে এসে পৌঁছায়। ধরো তুমি একসাথে শুনছো দেখছো, তাহলে দুটো উদ্দীপনাই আসছে, সেই দুটো উদ্দীপনাই একসাথে এসে প্রথমে পৌঁছায় থ্যালামাসে, থ্যালামাস থেকে গুরু মস্তিষ্কে চলে যায়। তাই এটা আমাদের মস্তিষ্কের প্রবেশদ্বার বলে কাকে, থ্যালামাস। চলে আসো পরের অংশে, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি কাজ করছে আমাদের দেহের, হাইপোথ্যালামাস আমাদের দেহের বডি টেম্পারেচার রেগুলেশন করছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। গরমকালে আমরা ঘামি, শীতকালে ঘামি না, অর্থাৎ দেহের যে তাপমাত্রা সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমাদের খিদা তৃষ্ণা অনুভূতি, যে খিদে পেয়েছে সেই অনুভূতিকে জাগায় হাইপোথ্যালামাস। এছাড়া হাইপোথ্যালামাস আর কি কাজ করছে, অন্তঃক্ষরা গ্রন্থির সাথে যুক্ত। তোমরা পড়ে থাকবে হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থি বলে, তার মানে সে পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, তাই প্রভু গ্রন্থি বলে। তাই অন্তঃক্ষরা গ্রন্থির সব থেকে বড় নিয়ন্ত্রক হাইপোথ্যালামাস। এবারে চলে এসো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কে কী পাচ্ছি, টেকটাম ও সেরিব্রাল পেডাঙ্কল। মধ্য মস্তিষ্ক প্রধানত আমাদের দর্শন এবং শ্রবণের সাথে যুক্ত, এর আর বিশেষ কিছু কাজ নেই। চলে আসছি পশ্চাৎ মস্তিষ্ক, মস্তিষ্কের একেবারে শেষ ভাগে রয়েছে। তার মধ্যে মেটেনসেফালানের মধ্যে পড়ছে পন্স ও সেরিবেলাম। চলে এসো পন্সের কাজ। পন্সকে বলে সেতু মস্তিষ্ক। কেন, এটা মধ্য এবং পশ্চাৎ দুজনের মধ্যে সংযোগ সাধন করে, মধ্য ও পশ্চাতের মধ্যে সংযোগ সাধন করে বলে পন্সকে আমরা সেতু মস্তিষ্ক বলে থাকি। পন্স কি কাজ করছে, পন্সকে নিউমোট্যাক্সিক সেন্টার বলে, বা বাংলায় শ্বাসক্রিয়ার কেন্দ্র। শ্বাসক্রিয়ার কেন্দ্র মানে শ্বাসক্রিয়াটা কীরকম হবে, তুমি স্বাভাবিক অবস্থায় বসে আছো তখন এক রকমের শ্বাসক্রিয়া, যখন তুমি দৌড়ঝাঁপ করছো, জোরে হাঁটাচলা করছো, তখন দেখবে তোমার যে ফুসফুস অনেক বেশি দ্রুত হারে কাজ করছে। অর্থাৎ শ্বাসক্রিয়া কেমন হবে, বেশি হবে না কম হবে না স্বাভাবিক হবে, নিয়ন্ত্রণ করছে পন্স। এছাড়া পন্স আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, মূত্রথলির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, এর মাধ্যমে মূত্র নিঃসরণেও কিন্তু পন্সের ভূমিকা দেখতে পাওয়া গেছে। চলে আসি সেরিবেলাম, যাকে আমরা লঘু মস্তিষ্ক বলে থাকি। আমাদের মস্তিষ্কের সব থেকে ক্ষুদ্রতম অংশ এই সেরিবেলাম, কিন্তু ক্ষুদ্রতম হলেও তার ভূমিকা কিন্তু অপরিসীম। এই সেরিবেলাম দুটো গোলার্ধ নিয়ে অবস্থান করে, তাদের মধ্যে একটা সংযোগ থাকে, তাকে ভার্মিস বলে। এবার এই সেরিবেলাম কি কাজ করছে, আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। এই যে হাঁটা চলার সময় দেহের যে ভারসাম্য সেটা সেরিবেলাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। চলে আসছি একবারে শেষে, মেডালা অবলঙ্গাটা। মেডালা অবলঙ্গাটা মানে মনে রাখবে এটা মস্তিষ্কের শেষ এবং সুষুম্না কাণ্ডের শুরু। এই মেডালা অবলঙ্গাটা প্রধানত প্রতিবত্ত ক্রিয়ার সাথে যুক্ত থাকে। দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, যেটা মস্তিষ্ক ছাড়া আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে অবস্থান করছে, তার নাম স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ড পুরো নলাকার একটা গঠন।
এটা মস্তিষ্কের শেষ ভাগ থেকে শুরু হয় এবং এটা মেরুদণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়। মেরুদণ্ডের মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাকে নিউরাল ক্যানাল বলে। সেই নিউরাল ক্যানালের মধ্যে দিয়ে এই স্পাইনাল কর্ড বিস্তৃত থাকে। এই সুষুম্না কাণ্ডের যদি প্রধান কাজ বলো, সুষুম্না কাণ্ড আমাদের 31 জোড়া স্নায়ু প্রদান করে থাকে, যেটা আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত। এছাড়া এই সুষুম্না কাণ্ড প্রতিবত্ত ক্রিয়ার অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করে। যে প্রতিবত্ত ক্রিয়া আমরা এর পরেই পড়ব, সেই প্রতিবত্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এই সুষুম্না কাণ্ড। চলো এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবত্ত ক্রিয়া। আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু জিনিস উদাহরণের মাধ্যমে শুনলেই আমরা প্রতিবত্ত ক্রিয়া কি বুঝে যাব। প্রতিবত্ত ক্রিয়া হলো একটা স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ক্রিয়া, যেটা মস্তিষ্ক সাহায্য ছাড়াই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু উদাহরণ শোনো। পায়ে কাটা ফুটলেই পাটা সেখান থেকে সরিয়ে নেওয়া, কোনো গরম জিনিসকে স্পর্শ করলে সেখান থেকে হাত সরিয়ে নেওয়া, বা একইভাবে কোনো অতিরিক্ত ঠান্ডা জিনিসকে স্পর্শ করলে হাত সরিয়ে নেওয়া, আগুনে হাত লাগলে সেখান থেকে হাতটা সরিয়ে নেওয়া। এই যে ক্রিয়াগুলো, এগুলো হঠাৎ করে আমাদের সাথে হয়। চোখে বালি পড়লে চোখ বন্ধ করে নেওয়া, বা চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে আসা, এই যে ক্রিয়াগুলো, এদের আমরা প্রতিবত্ত ক্রিয়া বলে থাকি। এবার এই প্রতিবত্ত ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করলাম। একটাকে বলছে সহজাত প্রতিবত্ত ক্রিয়া, একটা অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়া। দেখো নামের মধ্যেই তুমি বুঝতে পারবে সহজাত প্রতিবত্ত ক্রিয়া মানে কি। এই প্রতিবত্ত ক্রিয়া কোনো শিখতে লাগে না, এগুলো জন্ম থেকে আমাদের মধ্যে রয়েছে। যে উদাহরণগুলো এক্ষুনি দিলাম, যে তুমি যখনই আগুনে হাত দেবে হাত সরিয়ে নিতে হবে, এটা একটা বাচ্চা ছেলে যেভাবে করবে একটা বড় লোকও সেভাবে করবে, অর্থাৎ এর মধ্যে কোনো লার্নিং লাগে না, এটা জন্ম থেকে প্রাপ্ত। তাই একে আমরা বলি সহজাত প্রতিবত্ত ক্রিয়া। এবার আসি অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়া। যে প্রতিবত্ত ক্রিয়া কিন্তু অভ্যাসের মাধ্যমে তৈরি হয়, যেটা জন্ম থেকে পাই না, তাকে আমরা অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়া বলি। ধরো তোমার একটা এক্সাম্পল দিই, তুমি সাইকেল চালানো সবে শিখেছো, তোমার সামনে যদি হঠাৎ করে কেউ আসে, তুমি কিন্তু ব্রেক ইউজ করতে পারবে না, তুমি তাকে ধাক্কা দিবে। কিন্তু তুমি যদি দীর্ঘদিন ধরে সাইকেল চালাও বা গাড়ি চালাও, হঠাৎ করে তোমার সামনে কেউ এসে গেলেও কিন্তু তুমি অটোমেটিক্যালি ব্রেক ইউজ করতে পারবে। তুমি ক্রিকেট খেলা অনেক দিন ধরে শিখছো, হঠাৎ করে একটা বাউন্সার বল চলে এলো, চট করে তুমি কিন্তু মাথাটা নামিয়ে নিয়ে বাউন্সার বলটাকে অ্যাভয়েড করতে পারবে। কিন্তু যে সদ্য গাড়ি চালানো শিখেছে বা সদ্য খেলা শিখেছে, সে কিন্তু সেইভাবে রিয়্যাক্ট করতে পারবে না যেভাবে তুমি রিয়্যাক্ট করবে। অর্থাৎ এটাই এখানে বলার বিষয়, এই প্রতিবত্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে তোলা যায়। চলে এসো এবার পার্থক্যে। তাহলে প্রথম পার্থক্য, সহজাত প্রতিবত্ত ক্রিয়া জন্ম থেকে পাই, অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়া আমরা শিখনের মাধ্যমে অর্জন করি। সহজাত প্রতিবত্ত ক্রিয়া কোনো পরিবর্তন করা যায় না, অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়ার পরিবর্তন করা যায়। সহজাত প্রতিবত্ত ক্রিয়ার পথ অনেক সরল, অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়ার পথ অনেক জটিল। সহজাত প্রতিবত্ত ক্রিয়া শুধুমাত্র সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড ছাড়াও মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা এখানে দুই প্রকারের প্রতিবত্ত ক্রিয়ার পার্থক্য নিয়ে আলোচনা করলাম। না, এবারে আমরা দেখব প্রতিবত্ত ক্রিয়ার পথ। প্রতিবত্ত ক্রিয়া কি শিখলাম, কিন্তু এই প্রতিবত্ত ক্রিয়াটা কিভাবে হচ্ছে। দেখো এখানে একটা সুষুম্না কাণ্ডের অন্তর্গঠন দেখানো হয়েছে। সুষুম্না কাণ্ডের ভিতরের দিকে একে বলে ধূসর বস্তু, বাইরের দিকটাকে বলা হয় শ্বেত বস্তু। এবার এখানে কতগুলো জায়গা খুব ভালো করে দেখবে, গ্রাহক, গ্রাহক, আর এখানে একটা অংশ লেখা রয়েছে কারক। গ্রাহক থেকে একটা নিউরন উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ সুষুম্না কাণ্ডের ভিতরে নিয়ে যাচ্ছে, তাকে বলছি আমরা অন্তর্বাহী বা সংজ্ঞাবহ নিউরন। আর অপর একটা নিউরন দেখো সুষুম্না কাণ্ড থেকে বেরিয়ে কারক অংশে নিয়ে আসছে, তাহলে এই নিউরনটাকে আমরা বলছি বহির্বাহী নিউরন বা মোটর নিউরন। আর এই দুটো নিউরনের মাঝখানে যে নিউরনটা আছে তাকে আমরা বলছি ইন্টারকানেক্টিং নিউরন। অর্থাৎ যখনই প্রতিবত্ত ক্রিয়া সংঘটিত হয়, তখন গ্রাহক থেকে উদ্দীপনা আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে অর্থাৎ সুষুম্না কাণ্ডের মধ্যে অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে প্রবেশ করতে দেখব, এবং বহির্বাহী স্নায়ু বা মোটর নিউরনের বহির্বাহী নিউরন বা মোটর নিউরনের মাধ্যমে তা কারক অংশের মধ্যে প্রেরিত হতে দেখব। ছোট একটা উদাহরণে এসে যাও। ধরো তোমার এখানে একটা কাটা ফুটেছে, তাহলে এখানে গ্রাহক হলো সেই জায়গাটা যেখানে কাটাটা ফুটলো। এবার এই উদ্দীপনাটা অর্থাৎ এই ব্যথা নামক অনুভূতিটা কিসের মাধ্যমে, অন্তর্বাহী নিউরনের মাধ্যমে সুষুম্না কাণ্ডে গেল, সেটা পরবর্তীকালে ইন্টারকানেক্টিং নিউরনে এলো। সেখান থেকে উদ্দীপনা
দেখো বহির্বাহী নিউরন বা মোটর নিউরনের মাধ্যমে কারক অংশে গেল এবং কারক অংশের মাধ্যমে তুমি সেখান থেকে হাতটা সরিয়ে নিলে বা তোমার পাটা সরিয়ে নিলে, যেখানটা কাটা ফুটেছে সেখানটা সরিয়ে নিলে। অর্থাৎ গ্রাহক হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, কারক হচ্ছে সেই উদ্দীপনার ফলটাকে প্রকাশ করে। এই পথে আমাদের প্রতিবর্ত ক্রিয়াটা সংঘটিত হয়।